রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। খালেদা জিয়ার শরীরে গড়ে ওঠা ক্ষুদ্র একটি মাংসপিণ্ড থেকে বায়োপসির জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ সময় মাংসপিণ্ডটিও ছোট অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। তবে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বিপদমুক্ত এবং সুস্থ আছেন। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন তার চিকিৎসক এবং বিএনপি মহাসচিব। তবে পুরনো রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন বলে আবারও দাবি তুলেছেন দলটির নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। গেল 12 অক্টোবর পুরনো রোগের নিয়মিত কিছু পরীক্ষার জন্য বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল থেকেই বেগম জিয়ার সুস্থতায় দোয়া চেয়ে কোনো বিএনপি নেতা তাদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিতে থাকেন। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে দল বা হাসপাতাল কোনো পক্ষ থেকেই তথ্য জানার কোনো সুযোগ ছিল না, যে কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ খালেদা জিয়া। বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি নেতারা। পরিস্থিতি বিবেচনায় সেখানে যোগ দেন তার চিকিৎসক দলের প্রধান। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন, এবং বায়োপসি তো এইভাবে করা যায় না। সেই জন্যই আজকে আপনারা যেটা বিভিন্নভাবে হয়তো বিভিন্ন জন যেটা জেনেছেন, অ্যাকচুয়ালি আজকে ওনার সেই ছোট্ট বায়োপসি সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে। এই মুহূর্তে তিনি সুস্থ আছেন, দেশবাসী এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সেটাও জানান তারা। অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। তার যে অবস্থা, শারীরিক অবস্থা, এটা সরকারেরই উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ছোট এই অপারেশন শেষে খালেদা জিয়া ছেলে এবং ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। এ সময় দেশবাসীকে তার জন্য দোয়া করার অনুরোধও জানিয়েছেন তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আবারও বড় ধস নেমেছে পুঁজিবাজারে। টানা দরপতনে ক্ষুব্ধ হয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। ধারাবাহিক পতনে হতবাক বাজার বিশ্লেষকরাও বলছেন, প্রাতিষ্ঠানিক বিক্রি বেড়ে যাওয়া ও দুর্বল কোম্পানির শেয়ার অতি মূল্যায়িত হওয়ায় বাজারের এমন দুরবস্থা। তবে বাজার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। সংস্থাটি বলছে খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বাজার। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সবশেষ 2 বছর আগে পুঁজিবাজারে পতন নিয়ে বিক্ষোভ করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। সোমবার যার পুনরাবৃত্তি ঘটল আবারও। গত সপ্তাহের দরপতন আর চলতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সূচকের পতনের মধ্য দিয়েই। মাত্র 1 ঘন্টার মাথায় ডিএসির প্রধান সূচক ডিএসিএক্স 100 পয়েন্ট কমে যায়। সূচকের এই ধারা অব্যাহত ছিল 12টা 36 মিনিট পর্যন্ত। তাতে লেনদেনের আড়াই ঘন্টায় ডিএসির প্রধান সূচক কমে যায় 164 পয়েন্ট। দিন শেষে ডিএসির প্রধান সূচক ডিএসিএক্স 120 পয়েন্ট কমে দাঁড়ায় 6885 পয়েন্টে, যা গত 6.5 মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন। বাজারের এমন অবস্থা নিয়ে হতবাক এই পুঁজিবাজার বিশ্লেষকও। গতকালকার পড়াতে আমি কোনো অর্থ খুঁজে পাইনি নিজে, কারণ খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে বেশ কিছু কোম্পানি। যেটা পড়ছে এটা হতবাক হয়েছি। এটা ঠিক, কিছু কোম্পানি ওভার ভ্যালুড হয়েছে, মানে খুব দুর্বল কোম্পানির দাম 5 গুণ 6 গুণ বাড়ছে। প্রাতিষ্ঠানিক সেল হচ্ছে, ব্যক্তি পর্যায়ে সেল এতটা হচ্ছে না। গত 10 কর্মদিবসের মধ্যে 9 দিনে প্রায় 500 পয়েন্ট সূচক কমেছে শেয়ার বাজারে। দিন শেষে ডিএসিতে লেনদেন হয়েছে 1470 কোটি টাকার। তবে সাধারণ বিনিয়োগকারীদের এতে গুজবে কান দেয়া বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। আমাদের জানা মতে কোনো সমস্যা নাই। প্যানিকড হয়ে কেউ যেটা করছে সেটা ক্ষতি হয়, সেজন্য তারা যাতে কোনো ভয় ভীতিতে পড়ে কোনো কিছু না করে, মার্কেট খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিনিয়োগকারীদেরকে অনুরোধ করে স্বাভাবিক হিসাবে নেওয়ার জন্য। আর তারা উচিত না জুড়ার তালে নাচা, জুড়াইদের। তারা কোন কারণে এই যে শেয়ার 10 টাকা ছিল সেটা 45 টাকা কিনে বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত। কোনো কারসাজি যদি হয় সেটা দেখা উচিত। সেল প্রেশারটা মূলত কোত্থেকে আসতেছে একটু এসিসি বলতে পারবে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এদিন দর বেড়েছে মাত্র 47টির, কমেছে 307টির, আর অপরিবর্তিত ছিল 22টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।
জুলাই মাস থেকে ই পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের 214 কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই কমার্স ব্যবসা পরিচালনা ও এ খাতে চলমান জটিলতা নিরসনে করণীয় ঠিক করতে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী, আইসিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টরা। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন আইন বা রেগুলেটরি বডি তৈরি না করে বিদ্যমান নীতিমালা ও রেগুলেটরি ব্যবস্থায় প্রাযুক্তিক সহায়তা দিয়ে ই কমার্স খাতকে সঠিকভাবে পরিচালনা করা যায় সেটি বিবেচনা করা হচ্ছে। 3 মাসের মধ্যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসবে বলেও আশা মন্ত্রীদের। জুলাই মাস থেকে যে যারা টাকা আটকে আছে সেই টাকাগুলো যেন তাদের কাছে ফেরত যায়, এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি। একটু সময় লাগবে, কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে। পেমেন্ট দিয়ে আটকে আছে যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়। রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃত আরও 13 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হামলার ঘটনায় নতুন গ্রেফতারকৃত মামুন ও ওমর ফারুকের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন আগামী 28 অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানা পুলিশ মামুনকে গাইবান্ধার সাদুল্লাপুর ও ফারুককে পীরগঞ্জ থেকে গ্রেফতার করে। এ নিয়ে এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন সহ 4 মামলায় 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তারকৃত মূল হোতা কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সৈকত মণ্ডল, তার সহযোগী রবিউল ইসলাম ও পরিতোষ সরকার সহ 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 3 দিনের রিমান্ডে থাকা 37 জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠাবো। যদি বিজ্ঞ আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন তাহলে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আরও তথ্য আদায় করার চেষ্টা করব। আর পাশাপাশি আরেকটা আপডেট যেটা, যে আমরা কিছুদিন আগে 37 জনকে বিজ্ঞ আদালত আমাদের কাছে রিমান্ড দিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আবার আমরা ফেরত পাঠিয়েছি। আজকে 13 জনের আরও রিমান্ড মঞ্জুর হয়েছে 3 দিনের। তো আমরা ওই 13 জনকেও রিমান্ডে এনে আমরা আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। নোয়াখালীতে মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনা ও ফেসবুকে উস্কানিমূলক প্রচারণার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও জামায়াত নেতা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় তিনি জানান, কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল গেল 15 অক্টোবর চৌমুহনীতে বেশ কয়েকটি মন্দির, পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় 2 জন নিহত হন। এসব ঘটনায় থানায় পৃথক 10টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার জানিয়েছে, সাম্প্রদায়িক হামলায় সারা দেশে 118 মামলায় এ পর্যন্ত 650 জন গ্রেপ্তার হয়েছে। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনে থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা। প্রতিমা ও ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে 71টি সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক 71টি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তারা এসব দাবির কথা জানান। সাম্প্রতিক ঘটনার পাশাপাশি অতীতের ঘটনারও বিচার চান তারা। এছাড়াও সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও উপাসনালয় দ্রুত সংস্কারেরও দাবি তাদের। শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয়তাবাদের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সহনশীলতার বিষয় অন্তর্ভুক্ত করারও আহ্বান জানায় এই সংগঠনগুলো। এই ঘটনা বারবার ঘটতে পারে না, অতীতে ঘটেছে, কোনো বিচার হয়নি, যার ফলে এটা দিন দিন বাড়ছে। আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন চলবে। সরকারি বেসরকারি পর্যায়ে সকলের সঙ্গে এক চিত্তে, এক প্রাণে আমরা এগিয়ে যাব। এই সন্ত্রাসীদের চার্জশিট যাতে আইনের শেষ পর্যায়ে পর্যন্ত যেতে পারে, তারা কি কাজ করেছেন এর আকলন বিকলন, এর অডিট প্রয়োজন। অমানবিক অত্যাচার করা হয়েছে, তার জন্য
বাংলাদেশের বৌদ্ধদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। শত বছর চেষ্টা করেও তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে পারেনি, পারবে না। সাম্প্রতিক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 2, অতীতের ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে। সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও জাসদ সহ সমমনা দলগুলোর নেতারা। সোমবার জাসদ আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আলী তালুকদারের রিপোর্ট। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাম্প্রদায়িক সন্ত্রাস রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে জাসদ। সাম্প্রদায়িক সময়ে পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর ও সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই ধর্মান্ধ উগ্রবাদীদের মাথার উপরে তার ছাতা ধরে রাখবে ততদিন বাংলাদেশে এই উগ্রবাদীদের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে। দেশে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে অতীতেও নানান সময় ধর্মীয় ইস্যুকে ঘোলা জলে মাছ শিকারের মতো রাজনীতি করার মোক্ষম হাতিয়ার করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, সাম্প্রদায়িক শক্তিরা দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। বিকৃত মানসিকতায় ভোগে সেই জনা আল্লাহর দল ধরে এরা সেই শক্তি, এরা অনেক সবসময় অন্ধকারের জীব, এরা অন্ধকারই এদের কাজ। বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এমন দাঁড়িয়েছে যে আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। গত 13 অক্টোবর কুমিল্লায় পূজা মণ্ডপে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের খুঁজে বের করে সঠিক বিচার করতে হবে। সেই সাথে সাধারণ কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হতে হয় সেদিকেও প্রশাসনের নজর দিতে হবে। সোমবার দুপুরে কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে সুজনের আয়োজনে এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। কিন্তু যা ঘটেছে এই যে গত কয়েকদিনে 13 তারিখ থেকে সারা দেশে, কুমিল্লাই নয় সারা দেশে, সেটা এর থেকে এটা সুস্পষ্ট। আমরা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছি এবং এই বারুদের স্তূপে যেন কেউ দিয়াশলাই কাঠি ছুঁড়ে দিয়েছে। এই আগুন যদি আমরা নিভাতে না পারি তাহলে কিন্তু আমরা সবাই এর দ্বারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমরা সকলের মানসিকতা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার আমরা আহ্বান জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কথা জানিয়ে হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর 1974 সালের পাকিস্তান সফরের ছবির পেইন্টিং, ভিডিও ফুটেজ ও একটি ফটো অ্যালবাম সহ ঐতিহাসিক স্মৃতি স্মারক হস্তান্তর করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান। আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ উদ্ধার করল গোয়েন্দারা। এবার দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে জব্দ করা হয় 12 কেজি স্বর্ণ। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্বর্ণ উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন সময় নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেপ্তার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে গডফাদাররা। মাসুদা লাবণীর রিপোর্ট। চলতি মাসের শুরুর দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টয়লেট থেকে 14 কেজি স্বর্ণ উদ্ধার হয়। মাত্র 20 দিনের মাথায় আবারও ধরা পড়ল 12 কেজি।
রবিবার রাত 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট BG4148 অবতরণ করে। আগেই গোয়েন্দা তথ্য ও নজরদারি রাখায় তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা। কার্গো হলের মাঝখানের দরজার বাম পাশের মেঝেতে অভিনব কৌশলে লুকানো বেল্ট বাঁধা ও কস্টেপ মোড়ানো 114 পিস স্বর্ণের বার পাওয়া যায়, তবে কাউকে গ্রেফতার করা যায়নি। যেহেতু এখানে প্যাসেঞ্জার যেত না, এখানে ক্রু যেত না, এখানে মালামালগুলো আনলোড করার সময় এগুলো কেউ নিয়ে যেত। এটা যদি আমাদের সতর্ক অবস্থান না থাকতো তো একটু পরেই হয়তো ওই যারা হ্যান্ডলিং করে ওখানে যাদের অ্যাক্সেস আছে তারা কেউ যে এটা সে নিয়ে ফেলতো। বারবার এমন স্বর্ণ আটক করার পর মূল হোতারা কেন রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুল্ক গোয়েন্দা বলছে, গোয়েন্দা চালান আটকের পর মামলা দায়ের করা পর্যন্তই তাদের দায়িত্ব। এই যে বারবার যে গোল্ড ধরা পড়তেছে, তো কাউকে তো আমরা দায়ী করতে পারতেছি না। জুয়েলারি মালিকদের সম্পৃক্ততা আছে কিনা, তো সেটা তো এভাবে বলা যাবে না। তো যে সংস্থার এই এয়ারক্রাফটের ভিতরে রিপিটেডলি ধরা পড়তেছে, তো সেই সংস্থার বক্তব্য আপনারা নেন, তাদের কি কোনো দায়িত্ব নেই? কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায় বেড়েছে স্বর্ণ চোরাচালান। এসব স্বর্ণের বেশিরভাগই চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। এছাড়া বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের পেমেন্টেও ব্যবহৃত হয়। 2019-20 অর্থ বছরে 180 কেজি, 2020-21 অর্থ বছরে 178 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। অবৈধ পথে স্বর্ণ আমদানি তেমন হয়নি। যাত্রীদের আনা 95%ই চোরা কারবারিদের সহযোগিতায় ব্যবহৃত হয় বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকো। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীর চরের কালুঘাট মৌজায় 28টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। দ্বিতীয় দিনের অভিযানে উদ্ধার করা হয় 2 একর জমি। বিস্তারিত নাইম আল জিকোর প্রতিবেদনে। উচ্চ আদালতের নির্দেশে নদীর জায়গায় উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযানের নামে BIWTA। বেলা 11:30টায় শুরু হওয়া উচ্ছেদ অভিযান 15 মিনিটের মধ্যেই পরে বাধার মুখে। বিকল হয়ে যায় ভবন ভাঙার কাজে ব্যবহৃত এক্সকাভেটর। পরে সনাতন পদ্ধতিতে হাতুড়ি দিয়ে শুরু হয় স্থাপনা গুড়িয়ে দেওয়ার কাজ। প্রায় 2.5 ঘন্টা এভাবে চলার পর নতুন এক্সকাভেটর আসলে আবারও পুরো উদ্যমে শুরু হয় ভবন ভাঙার কাজ। গুড়িয়ে দেয়া হয় একটি 3তলা ভবন সহ বেশ কিছু দোকান ও বাড়িঘর। সরকারের এমন উদ্যোগে যেমন অনেকে প্রশংসা করেছেন, তেমনই ক্ষতিগ্রস্তরা তুলেছেন নানা প্রশ্ন। ভূমি রেজিস্ট্রি হয়েছে, নামজারি হয়েছে, খতিয়ান হয়েছে, পরে খাজনা নিতেছে, এগুলো সবই তো নিতেছে। সিটি কর্পোরেশনে হোল্ডিং নাম্বার নিচ্ছে। যে টাইমে জমা খারিজ করে ওই টাইমে সরকারের ভাবে কেমন করে জমা খারিজ দিল? যারাই খাল ছকে যায় কিনা তাদেরকে সতর্ক থাকা উচিত, ভবিষ্যতে যেমন কেউ এই ধরনের কাজ না করে, তাহলে বোকার ফসল পোকায় খাইব। BIWTA কর্তৃপক্ষ বলছে, যেসব ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের কেউ সঠিক কাগজ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে আসেননি, তাই তাদের অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তারা। জেলা প্রশাসন ঢাকা এবং BIWTA যৌথ উদ্যোগে হচ্ছে। এখানে জেলা প্রশাসন ঢাকার পক্ষে এসিলেন্ট লালবাগ রয়েছেন, যিনি এই সকল জমির মালিক স্থানীয়ভাবে। তাদের কাছে যদি কাগজপত্র থাকে তার কাছে দেখাতে পারে। কালুঘাট মৌজার পর কামরাঙ্গীর চর মৌজায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানায় সংস্থাটি। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। আইন না করে শুধু সার্চ কমিটি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠিত হলে শক্তিশালী কমিশন হবে না বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সার্চ কমিশনের মাধ্যমে ইসি গঠিত হলে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে বরং জবাবদিহিতার জায়গা তৈরি হবে। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2012 সালের 22 জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান প্রথমবারের মতো রাজনৈতিক দলের সাথে সংলাপ করে 4 সদস্যের সার্চ কমিটি গঠন করেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও 2017 সালের 25 জানুয়ারি একই পদ্ধতি অনুসরণ করেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আসছে 14 ফেব্রুয়ারি শেষ হবে, যার ফলে ইতিমধ্যে সার্চ কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে বরাবরের মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
গেল দুইবারের মতো এবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, যার সদস্য থাকবেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক। কমিটির আকার হতে পারে 6 সদস্যের। এই কমিটির সদস্যরা পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করতে 10 কর্মদিবসের মধ্যে একটি তালিকা প্রস্তুত করবেন। সেই তালিকা থেকে রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশন গঠন করবেন। যদিও নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কোনো ভূমিকা থাকে না বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইন না করে সার্চ কমিটি দিয়ে নতুন কমিশন গঠন করা অর্থই হচ্ছে ক্ষমতাসীন দলের অনুগতদের দায়িত্বে বসানোর ব্যবস্থা করা। সার্চ কমিটির মাধ্যমে যেটা হবে সে অতীতেরই পুনরাবৃত্তি হবে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা এই ধ্বংসযজ্ঞ অব্যাহতই থাকবে। মাহবুব তালুকদারের মতো লোক তিনি বারবারই বিভিন্ন বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা নানান সিদ্ধান্ত নিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে, তারা যাদের প্রতি অনুগত আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। গতবার যেভাবে হয়েছে তার কোনো গুঞ্জাইশ বলতে এবং লক্ষণ তো কোনো নতুন কোনো কিছু দেখি না। আশাপ্রদ কোনো কিছু হবে বলে মনে হয় না। তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সার্চ কমিটিতে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ থাকায় শক্তিশালী কমিশন গঠনে তা সহায়ক ভূমিকা রাখবে। সার্চ কমিটি করলে যেটা হবে, নিরপেক্ষতা থাকে। কারণ এই কমিটিটা যখন করা হয়, তারা কোনো পক্ষপাতিত্ব করবে না বলেই তাদেরকে এই কমিটিতে নেওয়া হয়। যদি কেউ মনে করে যে তার নিরপেক্ষ হবে না, তখনই তারা প্রশ্ন তুলতে পারে। প্রশ্ন না তুলে নিরপেক্ষ ভাবে একটা সার্চ কমিটি হলো, তারপরে তারা কাজ করলো, তার পরবর্তীতে যদি তারা কোনো আপত্তি তুলতে চায়, এটা গ্রহণযোগ্য থাকবে না। নিয়ম অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগে অর্থাৎ জানুয়ারি মাসে গঠন করা হবে সার্চ কমিটি। আগের মতো সেই কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ বিভাগ। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্য হত্যার ঘটনায় নেপথ্যে কারা জড়িত তাদের খুঁজে বের করার নির্দেশ চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে 1975 সালের 15 আগস্ট স্বাধীনতার স্থপতিকে হত্যার নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ও আব্দুল কাইয়ুম। আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের পরে এরকম জাতীয় কমিশন গঠন করার একটি প্রচলিত রীতি রয়েছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে মাননীয় বিচারপতি জনাব JBM হাসান এবং মাননীয় বিচারপতি জনাব রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চে এই বিষয়টি আমরা শুনানির জন্য উপস্থাপন করব। রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 2018 সালে রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলাটির চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। আদালত মামলাটির চার্জশিট গ্রহণ করে রিজভী ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। স্থানীয় সরকার নির্বাচনে বিতর্কিতদের চান না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে বিএনপি এখনো পুরনো ধূসর পথে হাঁটছে। প্রতিবাদের নেতৃত্ব মেনে নেয়াই বিএনপি রাজনীতি। তৃণমূল থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার পরিষদের মনোনয়নের জন্য প্রস্তাবিত প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হয়। আমরা আবারও তৃণমূল থেকে নাম প্রেরণের ক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের নাম সুপারিশ করার নির্দেশনা দিচ্ছে। দীর্ঘ 19 মাস পর সোমবার থেকে শুরু হলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস।
সোমবার সকাল 9টা থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গেল 9 অক্টোবর অন্তত 1 ডোজ টিকা নেওয়ার সাপেক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সকালে বিভিন্ন হলের সামনে ফুল, চকলেট, মাস্ক, স্যানিটাইজার সহ নানা উপকরণ নিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। এবার করোনা পরিস্থিতি। দেশে গত একদিনে আরও 289 জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও 5 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নতুন শনাক্তদের মধ্যে 210 জনই ঢাকা জেলার। আর সারা দেশে মোট শনাক্তের 3/4। আর যারা মারা গেছেন তাদের 2 জন ঢাকার, 2 জন চট্টগ্রামের এবং 1 জন খুলনার বাসিন্দা ছিলেন। আগের দিন রোববার দেশে 275 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল 9 জনের। সেই হিসেবে মৃত্যু কমলেও শনাক্ত কিছুটা বেড়েছে। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। 4.5 বছর বয়সী কন্যা সন্তানকে প্রায় 1.5 বছর যাবৎ মায়ের সাথে দেখা করতে না দেয়ায় ওই শিশুসহ বাবা মুশফেক আলমকে দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হকের একক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে শিশু কন্যাকে সরাসরি মায়ের জিম্মায় দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ভার্চুয়ালি নয়, সরাসরি দেখা করার সুযোগ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। মুশফেক আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলমের ছেলে। আর হাইকোর্ট থেকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেয় শিশু বর্তমান প্রতিমন্ত্রীর নাতনি। এর আগে গত 20 অক্টোবর 5 বছরের কন্যা সন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে সিভিল পিটিশন আবেদন করেন শিশুর মা তাসনোভা ইকবাল। ফেব্রুয়ারি 8, 2020 আমাকে মারধর দিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। গত বছর থেকে ট্রাই করছি আমার মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেটার জন্য একাধিক কোর্টে আমি দৌড়াদৌড়ি করেছি। মাননীয় বিচারপতি মহোদয় অত্যন্ত ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে বিষয়টি আপনারা শুনেছেন, বলে যে আমরা আরো ইলাবোরেট শুনবো। আমি রুল ইস্যু করলাম এবং সে বিদেশ যেতে পারবে না হাজবেন্ড আপাতত। দুর্নীতির তদন্ত করতে গিয়ে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আলমগীর হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী 7 নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। এছাড়াও রুল শুনানি না হওয়া পর্যন্ত রিটকারীদের বিরুদ্ধে তদন্ত কাজ বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি SM মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সবার জন্য সবসময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পর্দা নামলো ডিজিটাল সমতা সব বয়সের প্রাপ্যতা শীর্ষক ইউথ সামিট অন এইজিং 2021।
সোমবার রাজধানীর ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ক্যাম্পাসে আলোচনা পর্বের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। সামিটে কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণরা অংশগ্রহণ করেন। 3 সপ্তাহব্যাপী চলা এই কর্মশালায় প্রবীণদের মুঠোফোন ব্যবহারের মাধ্যমে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মশালার। আলোচনা সভার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম এবং এইজিং সাপোর্ট ফোরাম। সামিটের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম ইকবাল। আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে রয়েছে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর আশঙ্কা দেশটির 32 লাখ শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগতে পারে। অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা না পেলে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান চরম দুর্দশায় পড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি। দেশটির এমন পরিস্থিতিতে তালেবান শাসক গোষ্ঠীর সঙ্গে কাতারে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক সংকটে টালমাটাল সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকে গৃহবন্দী করে ফেলার খবর এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এর মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে সোমবার সকালে একটি সামরিক দল রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযান চালায়। প্রধানমন্ত্রীর বাসভবনে অভিযানের আগে মধ্যরাতে তা গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাকে আটক করা হয়। হামদের মন্ত্রিসভায় আরও 4 সদস্য এবং ক্ষমতাসীন সফরেন কাউন্সিলের একজন বেসামরিক সদস্যকেও আটক করা হয়েছে। তিন দিনের কাশ্মীর সফরে গিয়ে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন অমিত শাহ। এরই মাঝে অমিত শাহর কাশ্মীর সফরের সময়ে সেনা জঙ্গিদের মাঝে ঘটছে সংঘর্ষ। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের উন্নয়ন প্যাকেজ প্রসঙ্গে শাহ বলেন, ভারত সরকার 2022 সাল পর্যন্ত 51,000 কোটি টাকা বিনিয়োগ করবে জম্মু ও কাশ্মীরে। সম্প্রতি জঙ্গিরা উপত্যকার শিখ ও হিন্দু সংখ্যালঘুদের হত্যার নিশানা করা শুরু করেছে, তাতে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। এমন অবস্থার মাঝেই শনিবার জম্মু কাশ্মীর সফরে যান অমিত শাহ। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট জসিমউদ্দিন ভুঁইয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনাড়ম্বর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন জেদ্দার ঐতিহ্যবাহী ইংস্টার ক্লাব আয়োজিত জেদ্দার সুপরিচিত 16টি ক্লাব। জেদ্দার হাইয়াস সামির স্টেডিয়ামে বিপুল সংখ্যক প্রবাসীর উৎসাহ উদ্দীপনার টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শামসুল হুদা। জেদ্দা ইয়ংস্টার ক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের স্পন্সর জসিমউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, রাজনৈতিক ব্যক্তিত্ব হুসাইন মোহাম্মদ নাহিদ, আজিজুর রহমান দিলু, কমিউনিটির নেতা ও জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাইনুল হক সহ আরো অনেকে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জার্মানিতে উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবমুখর অনুষ্ঠান শুভ কোঠির জীবনদান। রোববার রাজধানী বার্লিনের সবচেয়ে পুরনো বৌদ্ধ বিহার দ্য বুদ্ধিস্ট হাউসে এই জীবনদান অনুষ্ঠিত হয়। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ও অন্যান্য দেশের মতো জার্মানিতেও রোববার উদযাপিত হল বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দের উৎসব শুভ কঠিন জীবনদান। এই দিনটিতে জার্মানির দ্য বুদ্ধিস্ট হাউসে ধর্মীয় অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিশ্ব শান্তির জন্য শোভাযাত্রা, বুদ্ধ পূজা, শিলগ্রহণ ও পুণ্যদান। তারপর দানোৎসবে আমন্ত্রিত ভিক্ষুদের প্রদান করা হয় বহুল আকাঙ্ক্ষিত ভিক্ষুদের পরিধেয় বস্ত্র চিবর। 24 ঘন্টায় এই চিবর বুনন ও তৈরি করতে হয় বলে একে বলা হয় কঠিন চিবর। বার্লিন থেকে বাংলাদেশ ও বিশ্বের সবাইকে জানাই শুভ বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ কঠিন জীবনদানের মৈত্রীময় শুভেচ্ছা। জগতের সকল ধর্মের মানুষের সত্তার সবার মঙ্গল কামনা করছি। এই পৃথিবীতে মানুষে মানুষে আজ হানাহানি, লোভ আর হিংসার মত্ত। যাবতীয় সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে হলে দানশীল ভাবনার কোনো বিকল্প নেই।
পরে গৌতম বুদ্ধের প্রচারিত অহিংস ধর্ম নিয়ে আয়োজন করা হয় ধর্মসভা, প্রদীপ পূজা ও জগতের সকল মানুষের কল্যাণে সমবেত প্রার্থনা। আর এমন হাজার বছরের ধর্মীয় উৎসবে বাংলাদেশিদের সাথে যোগ দিতে পেরে খুশি স্থানীয় জার্মান বৌদ্ধরাও। সবার সাথে ঐতিহ্যবাহী শুভ কঠিন চিবরদানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভিক্ষুদের কাছ থেকে নির্বাণ পথের দীক্ষা নিলাম। বৌদ্ধ ধর্ম মতে পবিত্র প্রবরণা বা আশ্বিনী পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চিবর দান উৎসবের আয়োজন করা হয়। নিবিড় আমিন, নিউজ 24। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর লিন্সে রোববার বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন জার্মান প্রবাসী শিবশঙ্কর পাল। বাংলাদেশের দোহার নবাবগঞ্জের এই দৌড়বিদের এটা ১১৩তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ। ৪২.02 কিলোমিটারের এই ম্যারাথনে তার সময় লেগেছে ৩ ঘন্টার একটু বেশি। মিউনিখ, বার্লিন, জুরিখ, নিউ ইয়র্ক, টোকিও, রোম, সিডনি সহ বহু ঝুঁকিপূর্ণ ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। ৬০ বছর বয়সী শিবশঙ্কর সুস্থ জীবনদশায় ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণের লক্ষ্য পূরণ করতে চান। জার্মানির ব্যাভারিয়া প্রদেশের মিউনিখ শহরে ৩ দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন তিনি। ব্যবসা, দৌড় ছাড়াও বহু সামাজিক কর্মের সঙ্গে জড়িত শিবশঙ্কর। বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুর এবং নিগ্রহের প্রতিবাদে শনিবার কানাডার টরন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সভায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। সেই সাথে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মন্না সহ আরো অনেকে। এবারে টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান। আফগানদের দেয়া ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে গেছে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় স্কটিশরা। ২০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আফগান স্পিনার মুজিবুর রহমান। বিস্তারিত রিপোর্টে। শারজার স্পিন সহায়ক উইকেটে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তার সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন দুই ওপেনার জাজাই ও শেহজাদ। মারকুটে ব্যাট চালিয়ে পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি। ২২ রান করে শাহজাদ ফেরার পর ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন হজরতুল্লাহ জাজাই। এরপর গুরবাজ ও নাজিবুল্লাহর ব্যাটে বড় স্কোরের ভিত পায় আফগানিস্তান। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন গুরবাজ ও ৪৪ বলে ৫৯ রান করেন নাজিবুল্লাহ। আর শেষে নবীর ৪ বলে ১১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে আফগানিস্তান, যা এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মুজিবের এক ওভারেই পাল্টে যায় ম্যাচের চিত্র। কোয়েটজার, ম্যাকলোড ও বেরিংটনকে নিজের দ্বিতীয় ওভারে ফেরান এই স্পিনার। এরপর ক্রুজকে নাভিদ ফেরালে উইকেটের এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকা মুন্সে পরিণত হন মুজিবের চতুর্থ শিকারে। মুজিবের স্পিন জাদু শেষ হবার আগেই শুরু হয় রশিদ খানের ভেলকি। নিজের প্রথম ওভারেই লিস্ককে ফেরান এই লেগি। রশিদের সঙ্গে অপর প্রান্তে নিজের শেষ ওভারে বল করতে আসা মুজিব ওয়াটকে ফিরিয়ে স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। বাকি গল্পটা লেখেন রশিদ। গ্রেভস, ডিবে ও ব্র্যাড হোয়েলকে একে একে সাজঘরে ফেরান তিনি। ফলে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড, আর ১৩০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। তৌহিদুল ইসলাম, নিউজ 24। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর ম্যাচে মঙ্গলবার দুবাইয়ে বিকেল ৪টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দিনের অপর ম্যাচে শারজায় রাত ৮টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের তেতো স্বাদ পেয়েছে
দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অজিদের বিপক্ষে 9 উইকেট হারিয়ে মোটে 118 রান করেছিল প্রোটিয়ারা। অন্যদিকে শোচনীয় অবস্থা ছিল ক্যারিবীয়দের। ইংল্যান্ডের বিপক্ষে 55 রানে গুটিয়ে গিয়েছিল তারা। এই ম্যাচে তাই দুই দলের ব্যাটসম্যানরাই চাইবে নিজেদের মেলে ধরতে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে 10 উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাকিস্তান। আসরে এখনো কোনো ম্যাচ না খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে বাবর আজমের দল। বিপরীতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাইবে ব্ল্যাক ক্যাপরাও। এখন এই পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।